নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে দিয়ে শুধুমাত্র কিন্তু আপনার শারীরিক সমস্যার সমাধান হয়ে থাকে এমন কিন্তু নয়, শারীরিক সমস্যার সাথে সাথেই কিন্তু আপনার মানসিক সমস্যারও সমাধান হয়ে থাকে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমার আপনার কিন্তু ভীষণ প্রয়োজন। আমরা প্রত্যেকেই একটি ফাস্ট লাইফ লিড করছি এবং সেই ফাস্ট লাইফে কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকার চেয়ে অনেক বেশি প্রয়োজন মানসিকভাবে সুস্থ থাকা। যদি আপনি শারীরিকভাবে সুস্থ না থাকেন তাহলে কিন্তু আপনি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েন। এই যে দুটোর মিশেল, যারা সত্যি সত্যি আপনাকে এই দুইয়ের মিশেলে সুস্থ করে তুলতে পারে তারাই হচ্ছে এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনার যে কোনো রকম শারীরিক সমস্যারই ট্রিটমেন্ট করে থাকেন এখানকার অভিজ্ঞ ডক্টররা। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরও একবার আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্যকে। ম্যাম, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ম্যাম, আমরা একটা ভীষণ সুন্দর সময়ের মধ্যে দিয়ে তো যাচ্ছি, যেখানে পিকনিক, খাওয়া দাওয়া সবকিছুই রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এক রকমের বাচ্চাদের ক্ষেত্রে তো চট করেই ওয়েদারটা কনজিউম করা সম্ভব হচ্ছে না, কেন হট করে একটা গরম হচ্ছে তারপরে ঠান্ডা হচ্ছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেক রকম ধরনের স্কিন ডিজিজ কিংবা ইম্পিডিগো দেখা দিচ্ছে। তো এইটা যদি দর্শকদের একটু খুলে বলেন, এটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা, ইমপেটিগো আমরা একটু আজকে এটা নিয়ে আলোচনা করব। নামটা হয়তো একটু খটোমটো মনে হতে পারে বা আপনার মনে হতে পারে এটা আবার কি ধরনের রোগ, এমনও কোনো রোগ হয় কিনা। দেখুন, এই রোগটি বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে দেখা দেয়, যেগুলো স্কুল গোয়িং বাচ্চা যারা রয়েছে, যে স্কুলে যাচ্ছে যে বাচ্চারা, ওই যে এজ গ্রুপটা, তার মধ্যে ইমপেটিগোর সমস্যাটা বেশি পরিমাণ দেখা দেয়। দেখবেন যে তাদের মুখের চারপাশটায়, ঠিক নাক বা মুখের এই যে এরিয়াটা রয়েছে না, সেখানে ছোট ছোট লাল লাল মতো ব্লিস্টার, মানে লাল লাল এরকম যেরকম পিম্পল একনে হয় বা জল ফোড়া যেরকম হয় সেরকম লাল লাল এরকম ছোপ ছোপ মতো হচ্ছে, সেই জায়গাতে হয়তো একটু সামান্য চুলকানো থাকতে পারে বা একটু ব্যথা জ্বালাও হতে পারে। তো এটি বেসিক্যালি একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন, এক ধরনের ব্যাকটেরিয়া থেকে এই রোগটি আসতে পারে। তো যে বাচ্চারা স্কুলে যারা যাচ্ছে, এবার যদি এরকম হয় যে কোনো একটা বাচ্চার এই সমস্যাটি রয়েছে, তার সাথে খেলাধুলা করছে বা সেম টিফিন বক্স থেকে টিফিন খাচ্ছে বা সেম রুমাল হয়তো ব্যবহার করছে, সেখান থেকে এই রোগটি কিন্তু ছড়াতে পারে। আর ইমপেটিগো তিনটে রকম ভাবে দেখা যায়। একটা তো যেটা বললাম যে মুখের এই পোর্শনটার মধ্যে এরকম লাল লাল ছোপ ছোপ মতো দেখা দেবে, সেখানে একটু ব্যথা হতে পারে বা চুলকানো থাকতে পারে। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বলবো, আরেকটি ওদের ট্রাঙ্ক, যে মানে বুক বা পেট, এই জায়গার মধ্যে দেখা দিতে পারে। সেটা হয়তো জল ফোড়ার মতো হবে না, কিন্তু এরকম পিম্পলের মতো লাল লাল দানা দানা মতো দেখা দেবে, বা এরকম বড় আকারে একটু স্প্রেড হয়ে আছে, স্কিনটা লাল হয়ে আছে, র্যাশেস হচ্ছে তার মধ্যে, এরকম একটা দেখা দিতে পারে। আরেকটি দেখা দিতে পারে বাটাক্সে, মানে হিপ যে জায়গাটা এরিয়াটা রয়েছে, সেই হিপ এরিয়াতে হয়তো এরকম ছোপ ছোপ মতো, সেখানে একটু চুলকানো থাকবে বা স্কিনটা একটু সাদা মতো হয়ে যাচ্ছে, লাল সাইডটা লাল আছে, ভেতরটা সাদা সাদা হয়ে যাচ্ছে, চামড়া ওঠার মতো হয়ে যাচ্ছে, এরকম বাচ্চাদের মধ্যে এগুলো দেখা দিয়ে থাকে। ব্যাকটেরিয়াল ইনফেকশন খুব যে খুব ভয়ানক কিছু একদমই আমি বলবো না, কিন্তু অবশ্যই অনেক দিন ধরে আপনি যদি রোগটাকে ফেলে রেখে দেন তাহলে সেটা আপনার একটা প্রবলেম থেকে আরেকটা প্রবলেম হতে পারে, প্রবলেমটা আপনার বাড়াবাড়ি হতে পারে। বা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যেহেতু খুব ছোট শিশু, বাচ্চা শিশু, সে কষ্ট পাবে এই জিনিসটাতে। একটা মুখের মধ্যে কোনো ধরনের একটা ওর র্যাশেস হয়ে রয়েছে বা ওর বুকে পেটে হয়েছে, সেটাই ইচিং হচ্ছে বা জ্বালা করছে, সেটা একটা তার জন্য একটা অস্বস্তিকর একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। তো সেটাকে একটু মাথায় রাখতে হবে। আর যেহেতু ব্যাকটেরিয়াল ইনফেকশন, আর এটা যেহেতু আপনার এরকম একজন থেকে একজনের মধ্যে স্প্রেড করে, তো সেই জিনিসটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে যাতে এরকম ভাবে যাতে স্প্রেড না করে, সেদিকে একটু আপনাকে আলাদাভাবে কিন্তু বাচ্চাটাকে রাখতে হবে। ম্যাম, আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? বলছি আমার বৌদির এমনি হাতে, তার পায়ে ফেটে ফেটে খুব রক্ত বেরোচ্ছে। আচ্ছা, বৌদির বয়স কত বলবেন? বৌদির বয়স 35। 35। হ্যাঁ শুনুন, ম্যাম বলছেন। আচ্ছা, ওনার হাত আর পা আপনি বললেন যে ফেটে যাচ্ছে, ফেটে রক্ত বেরোচ্ছে। ফেটে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তো ফেটে রক্ত বের হওয়া মানে কিন্তু অনেকটা সিভিয়ার পর্যায়ে, কারণ আগে হয়তো একটু ফাটবে স্কিন,
সাইডগুলো একটু ফাটা ফাটা হবে, তারপর ব্লিডিং হবে। তো ব্লিডিং যদি হচ্ছে তাহলে কিন্তু সেটা একটু সিভিয়ার সাইড হয়ে গেল। তো একটুখানি কিন্তু এর জন্য ওনাকে একটু যত্ন নিতে হবে। প্রথম কথা, হাত আর পা দুটোই বলবেন একটু গরম জল করবে, তার মধ্যে কিছুটা ফিটকিরি দেবে আর একটু নুন, দুটো দিয়ে একসাথে হাত আর পা দুটোই একদম, হাত এইটুকু অবধি আর পা একদম গোড়ালি পর্যন্ত বলবেন ডুবিয়ে বসে থাকার জন্য। তারপর ভালো করে হাতটা আর পাটাকে মুছে একটু শুকনো করে নিয়ে সেখানে আপাতত একটু নারকেল তেল ব্যবহার করতে বলুন। কারণ এই যে ওনার ক্র্যাক স্কিনের যে সমস্যাটা যে হচ্ছে, যে ক্র্যাক হিল হচ্ছে বা হাত ফেটে যাচ্ছে, এর থেকে কিন্তু আরো রোগ জীবাণু ওনার শরীরের মধ্যে প্রবেশ করবে, আরো অন্যান্য রোগ কিন্তু ওনার চলে আসবে। ব্লিডিংটাকেও স্টপ করতে হবে, তার পাশাপাশি ওনার যেরকম ফেটে যাচ্ছে সেই জিনিসটাকেও কিন্তু ঠিক করতে হবে। আপাতত এইটুকু ওনাকে করতে বলুন, যে একটু গরম জলে হাত আর পাটাকে ডুবিয়ে রাখবে, তারপর একটু নারকেল তেল দেবে। আর চেষ্টা করবেন যে যখন উনি রাত্রিবেলা যখন উনি শুতে যাচ্ছেন তখন একটু ভালো করে তেল একটু হাতে বা পায়ে মাসাজ করে, প্রয়োজন পড়লে তেল দিয়ে তারপর মোজা পরে উনি ঘুমান, যাতে একটু ময়েশ্চার থাকে। ওনার খুব স্কিনটা ড্রাই রয়েছে, যাতে স্কিনটার মধ্যে ময়েশ্চার থাকে, যাতে হাইড্রেটেড থাকে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবু কখন বসছেন, কখন কোন চেম্বারে কোন ডাক্তারবাবু থাকছেন, কিংবা আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্যই কিন্তু, যে কোনো কোয়ারিসের জন্যই কিন্তু অবিলম্বে আপনারা নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে 9830235527 অথবা 37 নাম্বারে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। ম্যাম, যে আমরা আলোচনাতে ছিলাম যে বাচ্চাদের এই যে একটা সিজনাল প্রবলেম হচ্ছে, এটা কি মানে কোনো পার্টিকুলার সিজনেই হচ্ছে, কিংবা নাহলে সারা বছর আমরা এই প্রবলেমটা দেখতে পাচ্ছি? না দেখুন, ইমপেটিগো যে কোনো সময় হতে পারে, এমন কোনো ব্যাপার নেই যে আপনার শীতকালেই হবে বা আপনার বর্ষাকালে হবে, কোনো সিজনে স্পেসিফিক ভাবে হবে এমন কোনো ব্যাপার নেই। ইমপেটিগো যে রোগটি রয়েছে স্পেসিফিক্যালি এটি আপনার যে কোনো সময় হতে পারে। যদি অন্যান্য স্কিনের সমস্যা আপনি বলেন, হ্যাঁ সেটা হয়তো শীতকালে একটু বেশি বাড়াবাড়ি হতে পারে বা বর্ষাকালে একটু বাড়াবাড়ি হতে পারে। এছাড়া ইমপেটিগো মোরলেস আপনি 12 মাসের মধ্যে যে কোনো সময় যেরকম ভাবেই হতে পারে। ম্যাম, আলোচনা আসবো। আর একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, দয়াকর থেকে বলছি। হ্যালো, কে বলছেন? একটু জোরে কথা বলবেন। হাত পা ঠান্ডা হয়ে যায়, হাত পায়ের তলা ঠান্ডা হয়ে যায়, শীতকালেই প্রবলেমটা বেশি। আচ্ছা, এটা কার হচ্ছে? আপনার সমস্যা হচ্ছে? আমার সমস্যা। আপনার বয়সটা একটু বলবেন। হ্যালো, হ্যাঁ, আমার সমস্যা। হ্যাঁ বলছি, আপনার বয়সটা একটু বলুন ম্যাডাম। 28+। 28+। আচ্ছা, এই যে সমস্যাটা বলেন সেটা আপনার সমস্যা তো? হ্যাঁ, আমার। আপনার বরফের মতো ঠান্ডা হয়ে যায় ম্যাডাম। আচ্ছা, তো সেটা শুধু শীতকালেই হয় না 12 মাসেই হয়? শীতকালে বেশি হয়, 12 মাস হয়, শীতকালে বেশি হয়। বেশ, ঠিক আছে। দেখুন, প্রথম কথা তো বলবো যে শীতকালে তো হওয়াটা খুব স্বাভাবিক, আর এখন প্রচন্ড ঠান্ডা পড়েছে লাস্ট 10 দিন 2 সপ্তাহ ধরে। তো একটুখানি তো অবশ্যই যত্ন নিতে হবে। আপনি প্রয়োজন হলে আপনি ঘরে মোজা পরুন, শু পরুন, এটা তো আপনি করবেন। কিন্তু যদি আপনার 12 মাসে অল্প বিস্তর এরকম হয়েছে হঠাৎ করে আপনার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তার কিন্তু আরেকটি কারণও থাকতে পারে। সেটা হচ্ছে যদি আপনার ইনডাইজেশনের প্রবলেম থাকে, যদি আপনার অ্যাসিডিটির প্রবলেম থাকে, ইনডাইজেশনের প্রবলেম থাকে, তাহলেও কিন্তু আপনার এরকম হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে। বা যদি আপনার গায়ে রক্তের পরিমাণ কম থাকে, তাহলেও কিন্তু আপনার হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে। এইবার আপনার কোন কারণের জন্য হাত পাটা ঠান্ডা হচ্ছে সেটাও আপনাকে আগে বুঝতে হবে। তো একটা আপনি আপনার হিমোগ্লোবিন টেস্ট করিয়ে নিন, যে গায়ে কতটা রক্ত আছে। অ্যাটলিস্ট একটা দিক আপনার ক্লিয়ার হয়ে যাবে যে গায়ে রক্তের পরিমাণ কম রয়েছে কিনা। তার জন্য আপনার হাত পা ঠান্ডা হতে পারে, তার জন্য আপনার রক্তটাকে বাড়াতে হবে। যদি আপনার হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকে, তাহলে আপনার ইনডাইজেশন থেকে এই সমস্যাটা হচ্ছে, তাহলে আপনার ডাইজেশনটাকে আপনার প্রপার ওয়েতে যাতে হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে, যাতে আপনার খাবার আপনি যেটাই খাচ্ছেন যাতে প্রপারলি ডাইজেস্ট হয় সেদিকে আপনাকে নজর রাখতে হবে। তো একটুখানি আপনার হিমোগ্লোবিনটা টেস্ট করান। আর শীতের সময় স্পেশালি বলবো যে একটু আপনি গা হাত পা যাতে একটু গরম থাকে, আপনি সক্স মোজা পরুন, দরকার হলে হাত মোজা আপনি পরুন। খুব বেশি জল ঘাটাঘাটি করা এগুলো করবেন না, গ্লাভস ব্যবহার করুন। একটুখানি নিজের একটু যত্ন নিন। আর একটু আপনাকে খেয়াল করতে হবে যে আপনার হিমোগ্লোবিনটা কম আছে না আপনার ডাইজেশনের প্রবলেম আছে, এই দুটোই যদি আপনি রুল আউট করতে পারেন তাহলে আপনার সলিউশন এমনিতেই বেরিয়ে যাবে। ঠিক আছে? একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। ম্যাম, আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যারা সিভিয়ার
সিভিয়ার পেশেন্ট রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা রয়েছে। অনেকেই বলছেন যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কিংবা বেশ অনেকক্ষণ ধরেই রয়েছে এই ব্যাপারটা, কিন্তু বেশ গরম হতেই চাইছে না। তো সেই ধরনের পেশেন্টের জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কি ট্রিটমেন্ট রয়েছে যদি একটু বলেন। দেখুন, ট্রিটমেন্ট তো অবশ্যই রয়েছে, কিন্তু যেটা আমি আগে বললাম যে আপনাকে আগে এটা জানতে হবে যে আপনার হাত পাটা ঠান্ডা হচ্ছে কেন। যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলেও ঠান্ডা হয়ে যায়, তো সেখানে আপনার হিমোগ্লোবিনটা বাড়াতে হবে, গায়ের রক্তের পরিমাণটা আপনাকে বাড়াতে হবে। তার জন্য খাওয়া দাওয়া কিছু রয়েছে স্পেসিফিক, বা যদি খুব বেশি কম থাকে যে আপনার 5, 6, 7 এরকম রয়েছে, তাহলে কিন্তু সেখানে আপনাকে মেডিকেশনের প্রয়োজন রয়েছে। এর থেকেও যদি নিচে নেমে যায় তাহলে কিন্তু ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। তখন কিন্তু ভাববেন না যে আপনার 3-4 হিমোগ্লোবিন আছে। আপনি যদি ভাবেন যে আমি কুলেখাড়া পাতার রস খেলে আমার চলে আসবে জায়গায়, একদমই না। সেখানে কিন্তু আপনাকে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, নয়তো আপনার কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে, কোলাপস হয়ে যেতে পারে আপনার, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো একটুখানি হিমোগ্লোবিনটা টেস্ট করাবেন যাদেরই এরকম সমস্যা রয়েছে। যদি মোটামুটি দেখছেন যে আপনার 8, 9, 10 এরকম রয়েছে, অ্যাটলিস্ট 10 অব্দিও রয়েছে, খাবারের মধ্যে আপনি আয়রন জাতীয় খাবার যেগুলো সেগুলো বেশি করে আপনি খাবেন। আপনি বেদানা খান, বিটরুট আপনি খেতে পারেন, যেটা কুলেখাড়া পাতার রস সেটা আপনি খেতে পারেন, বা কাঁচা কলা খেতে পারেন, থোড় বা মোচা তার সবজি করে আপনি খান, এর মধ্যে প্রচুর আয়রন রয়েছে। কচু শাক, যেটা কালো কচু, সেখানে আয়রন রয়েছে, আপনি সেটা খান। আয়রনের মাত্রা শরীরে আপনাকে বাড়াতে হবে। এর থেকে কম যদি আপনার থাকে যে আপনার 7, 8 এরকম রয়েছে, সেখানে আপনার মেডিকেশনের দরকার রয়েছে। আর তারও কম হলে তো আমি বললামই যে একটু ট্রান্সফিউশনের কিন্তু প্রয়োজন রয়েছে। ম্যাম আলোচনায় আসবো, আর একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার, বলুন কে বলছেন? আমি সন্দীপ দাস বলছি, হুগলি থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন সন্দীপ বাবু? আমার সম্বন্ধে। আচ্ছা বলুন, আপনার বয়স কত? 26। 26। এবার কি বলুন শারীরিক সমস্যা আপনার? হ্যাঁ বলছি যে ব্রাশ করার সময় আমার দাঁত থেকে মাড়ি থেকে রক্ত আছে। আচ্ছা, মানে এর আগে কি আপনি কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? না করিনি, মানে সমস্যাটা রিসেন্ট কদিন ধরে হচ্ছে। মানে কিছু খেলে যন্ত্রণা হয় করছে। আচ্ছা আপনি শুনুন, ম্যাম বলছি। আচ্ছা, আপনার মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে, মাড়িটা কি ফুলেও থাকে আপনার? হ্যাঁ ফুলে থেকে রক্ত আছে। বেশ, দেখুন আপনার পাইরিয়ার সমস্যা রয়েছে, যে আপনার ব্লিডিং গামসও তাকে বলা হয়ে থাকে। আপনি প্রথমত তো বলবো যে যে ব্রাশটা আপনি ব্যবহার করছেন তার যে ব্রিসেলস গুলো হয় সেটা যাতে খুব হালকা হয়, যাতে খুব সফট হয়, সেটা আপনি দেখবেন। খুব শক্ত ব্রাশ দিয়ে ব্রাশ করবেন না, ঘষঘষ করে ঘষে ঘষে ব্রাশ একদমই করবেন না, একটু যত্ন করে ব্রাশ করবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যে মাড়িটা যেহেতু সুয়েলিং হয়ে আছে, ফুলে আছে, ব্লিডিং হচ্ছে, তার জন্য আপনি সামান্য একটু গরম জল করুন, তার মধ্যে একটু নুন, যেটা খাবার লবণ আমরা ব্যবহার করি সেই লবণটাই দেবেন, দিয়ে দিনে 2 বার কুলকুচি করুন সেই জলটা দিয়ে। তাহলে আপনার ওই গরম জলটা থেকে কি হবে, ইনফেকশন যেটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য আপনার ব্লিডিং গামসের সমস্যা হচ্ছে, সেই ইনফেকশনটা আপনার কাটবে। আরেকটা জিনিস আপনি করতে পারেন, যে কচি পেয়ারা পাতা যেটা রয়েছে সেটা আপনি চিবিয়ে খাবেন, তার রসটা যাতে আপনার সারা মুখের মধ্যে লাগে, আপনার দাঁতে মাড়িতে যাতে রসটা লাগে, সেদিকে একটু আপনাকে খেয়াল রাখতে হবে। এই দুটো জিনিস আপনি করুন। ব্রাশটা একটু আস্তে আস্তে করতে বললাম। আর খাবার যখন আপনি খাবেন চেষ্টা করবেন আপাতত এই কয়েকটা দিন, যতদিন না আপনার ফোলাটা কমছে বা ব্যথাটা কমছে, সফট খাবার আপনি খান, যেগুলো সেমি লিকুইড খাবার বা সেমি সলিড খাবার যেগুলো রয়েছে সেরকম খাবার খান, যাতে খুব বেশি প্রেশার না পড়ে আপনার মাড়ির ওপর। চেষ্টা করবেন দিনে 2 বার অবশ্যই ব্রাশ করার। আর কোনো মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর কিচ্ছু না হোক অ্যাটলিস্ট মুখটা সামান্য নর্মাল জল দিয়ে একটু কুলকুচি করে নেবেন আপনি, যাতে আপনার এই যে মাড়ির সমস্যাটা তার বাড়াবাড়ির দিকে না যায়। একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যদি সত্যি সত্যি নিজেরা যদি চান একদম সুস্থ নিরোগ জীবনযাপন করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনার যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করা হয়ে থাকে, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। কারণ আমাদের যে কোনো শারীরিক সমস্যারই কিন্তু রুটটা জানা ভীষণ প্রয়োজন, কারণ রুট যদি সঠিক মাত্রায় ট্রিটমেন্ট করা না হয়ে থাকে তাহলে কিন্তু পুরো ট্রিটমেন্টটাই ব্যর্থ। আর এখানেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, এখানকার ডাক্তাররা কিন্তু যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট করেন এবং পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবেই কিন্তু আপনাকে সুস্থ করে তোলার অঙ্গীকারবদ্ধ করে থাকেন। তাছাড়া কিন্তু আপনাদের যে কোনো কোয়ারিজের জন্যই আপনারা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতা
মালদাতে পাচ্ছেন ল্যান্সডাউনে, খাজরা, হাতিবাগান এবং খিদিরপুরেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ক্লিনিক। তাছাড়া কিন্তু হাওড়াতেও পাচ্ছেন, দাসনগর, বেলুর, শিবপুরে, দক্ষিণ 24 পরগনাতে আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের যে কোনো রকমের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা মেচেদাতে পাচ্ছেন বি শর্মাকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, অবশ্য শিলিগুড়িতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে আরো একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? আচ্ছা, আমি বঙ্কিম বাবু বলছি। হ্যাঁ বলুন বঙ্কিম বাবু, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আমার সম্বন্ধে বলছি। আমি সকালবেলা যখন মর্নিং ওয়াক করি, প্রায় আমি 40-50 মিনিট জোরে জোরে হাঁটি। তারপরে আমার এই কুচকে হয়ে একটু ফুলে যায়। তারপরে যখন টয়লেট করি তোরা কম ঠিক হয়ে যায়, কিন্তু ডকুমেন্টস নেই। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? আমার বয়স 73। আচ্ছা, আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে ম্যামের সব কথা আপনি সুন্দরভাবে শুনতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? এটা হয়তো 2 বছর 3 বছর হবে। 2-3 বছর। তাহলে এর কোনো চিকিৎসা করিয়েছেন আপনি? না, কিছু করার নেই। তো 2-3 বছর ধরে আপনি ফেলে রেখে দিয়েছেন, কোনো চিকিৎসা করাননি, কোনো রিপোর্ট করাননি, তো আজকে হঠাৎ কেন মনে হলো যে এটা নিয়ে আপনার কথা বলা দরকার? না, আমি আপনাকে 2 দিন ধরে দেখছি, তা বলবো ভাবছিলাম, কাজে একটু সময় আছে তাই বললাম। আচ্ছা দেখুন, আমি প্রথমত তো আপনাকে বলবো যে হতে পারে এটি আপনার ইঙ্গুইনাল হার্নিয়া সমস্যা হলে আপনার এটা হতে পারে যে আপনি যখন খুব জোরে যখন হাঁটছেন, বা আপনি যদি ধরুন সাইকেল চালান বা এরকম যদি আপনি হাঁটি। হ্যাঁ, তো যদি সাইকেলও যদি চালান তখন আপনি দেখবেন যে আপনার ওই জায়গাটা আপনার ফুলে যাচ্ছে। আপনি ইউরিন করার পর হয়তো আস্তে আস্তে সেটা আপনার জায়গায় আবার চলে আসছে, তো সেটা আপনার ইঙ্গুইনাল হার্নিয়ার সমস্যা হতে পারে। এবার কি সমস্যাটা এক্স্যাক্টলি রয়েছে সেটা জানার জন্য একটু আপনাকে কিন্তু পরীক্ষা করতে হবে। আপনি একটা আপনার পেটের ছবি করান, আলট্রাসাউন্ড, ইউএসজি রিপোর্ট করান, তাহলে আপনার সেটা ক্লিয়ারলি বোঝা যাবে যে আদৌ সমস্যাটা আপনার কোথায়। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওইটা কি শুধু আপনি যখন হাঁটছেন তখনই ফোলে, না আপনি কাশি দিলে বা হাঁচি দিলে তখনও ফুলে যায়? না, কাশি হাঁটিতে ফুলে না, এটা হাঁটাহাঁটি করে তারপরে ফুলে। আচ্ছা, তো একটুখানি আমি বলবো যে একটা ইউএসজি রিপোর্ট আপনি করান, ব্যাপারটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। যতদূর আমার মনে হচ্ছে এটা আপনার ইঙ্গুইনাল হার্নিয়ার সমস্যা রয়েছে। তো খুব জোরে আপনি হাঁটবেন না বা খুব বেশি আপনি হাঁটবেন না। হাঁটছেন খুব ভালো, আপনি হাঁটুন, আমি সেটা আপনাকে বারণ করব না, কিন্তু হাফ এন আওয়ার, আধা ঘন্টা, তার থেকে বেশি নয়। আপনি যা ডিস্টেন্স আপনার মানে যাওয়া আসা, আপনি সেটা আধা ঘন্টায় আপনি করুন। খুব বেশি হাঁটার দরকার নেই, খুব জোরে জোরে হাঁটার আপনার দরকার নেই, কারণ এর থেকে একটা অন্য সমস্যা আপনার সৃষ্টি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আপনি আধা ঘন্টা আপনি হাঁটুন, আর ইউএসজিটা অবশ্যই করাবেন। আচ্ছা, ওটা কত কিলোমিটার চার্জ? সেটা তো আমি বলতে পারবো না, সেটা আপনি কোন একটা ল্যাবে গিয়ে আপনি জিজ্ঞেস করুন, সেটা আপনাকে ওখান থেকে ওরা বলে দেবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা মেচেদাতে পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরেও কিন্তু পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাবেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে এবং গঙ্গারামপুরে পাবেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাবেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতেও কিন্তু আবারও আপনারা পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, ক্যানিংবাসীরা কিন্তু পাবেন ডক্টর আর দেকে, আসানসোলবাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়াবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, মালদাবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরবাসীরা পাবেন ডক্টর এস ভাদুরীকে, কাকদ্বীপবাসীরা পাবেন ডক্টর এস খাঁকে, পুরুলিয়াবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, কোচবিহারবাসীরা পাবেন ডক্টর এস খাঁকে, বোলপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, বনগাঁবাসীরা পাবেন ডক্টর এস ভাদুরীকে, গৌহাটিবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়বাসীরা কিন্তু পাচ্ছেন আবারও এস ঘোষালকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে কিন্তু পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলা, শিলচর এবং আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আপনারা আপনাদের নিকটবর্তী ক্লিনিক কিন্তু বেছে নিয়ে অবশ্যই পৌঁছে যেতে পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনার যত পুরনো শারীরিক সমস্যাই হোক না কেন এবং আপনার শারীরিক সমস্যার সেই যে সমস্যাগুলো রয়েছে একদম যাকে বলে রুট ট্রিটমেন্ট, সেখানেই কিন্তু করা হয়ে থাকে এনবিপির অভিজ্ঞ ডক্টরদের দ্বারাই। ম্যাম, আমরা যে আলোচনায় আসছিলাম যে এখন অনেকেই আছেন যে যারা বয়স্ক একটু রয়েছেন, তারা অনেকেই কমপ্লেন করছেন এই সময়টা
হাঁটতে চলতে গেলে হাতে কিংবা পায়ে তাদের ক্র্যাম্প ধরে যাচ্ছে, তো এইটা যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, মাসেল ক্র্যাম্পের একটা মেইন কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার ডিহাইড্রেশন। যদি আপনার জলের মাত্রা যদি শরীরে আপনার কম থাকে, যে আপনি হয়তো জল কম খাচ্ছেন, তাহলে সেখান থেকে আপনার ডিহাইড্রেশন হবে, আর ডিহাইড্রেশন থেকে আপনার মাসেল ক্র্যাম্প হওয়াটা খুবই স্বাভাবিক। ঠান্ডার সময় অনেকেই জলটা খুব বেশি খেতে চায় না বা খায়ও না, তো সেই জলের মাত্রাটা যদি কমে যাচ্ছে, আমাদের বডির কিন্তু মেইন অনেকটা অংশ জুড়েই কিন্তু শুধু জল রয়েছে আমাদের, তো সেটা যদি আপনার কমে যায়, সেখানে আপনার ডিহাইড্রেশন হলে আপনার মাসেল যদি ওয়াটার রিটেনশন হয়ে যায় মাসেলের মধ্যে, তাহলে সেখানে মাসকুলার ক্র্যাম্প হয়, মাসেলের মধ্যে টান ধরা যেটা আমরা বলি, সেটা কিন্তু হতে পারে। তো সেটা আপনার হতে পারে যে আপনার ডিহাইড্রেশন থেকে হচ্ছে। মেডিকেল কন্ডিশন যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার যদি ভিটামিন D3 এর মাত্রা আপনার শরীরে কম থাকে, বা ভিটামিন B12 এর মাত্রা যদি আপনার শরীরে কম থাকে, তাহলেও কিন্তু আপনার মাসকুলার ক্র্যাম্প, মাসেল ক্র্যাম্প আপনার হতে পারে। শীতের সময় বেশিরভাগ ক্ষেত্রে মাসেল ক্র্যাম্প দেখা দেয় ডিউ টু ডিহাইড্রেশন, মানে জল কম খাওয়ার জন্য। আর বাদবাকি যদি মেডিকেল কন্ডিশন আপনার থাকে যে ভিটামিন D কম বা B12 কম, সেটা তো আপনার সারা বছরই হয়তো আপনার সেরকম মাসকুলার ক্র্যাম্প দেখা দেবে। ম্যাম, অনেক ক্ষেত্রে যারা মানে আমরা অনেক ক্ষেত্রে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, অনেকেই বলছেন আমরা হয়তো 16-17 ঘন্টা ধরে যারা ওয়ার্কিং আছেন, যারা এক জায়গায় বসে কাজ করছেন, তারা বলছেন যে উঠতে গেলে অনেক সময় কি হচ্ছে, হাঁটুটা কোলাপস হয়ে যাচ্ছে, অনেকক্ষণ তাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কিংবা আবার এক জায়গায় বসে পড়তে হচ্ছে। তো এটা যদি দর্শকদের বলেন যে কি কারণে এই যে হাঁটুর কোলাপসটা হয়ে যাচ্ছে। শুধুমাত্র হাঁটু নয়, সেটা আপনার ঘাড়ে বা কোমরেও হতে পারে। যদি আপনি অনেকক্ষণ বসে অ্যাট এ স্ট্রেচ একই রকম ভাবে আপনি কাজ করছেন, সেখানে আপনার পশ্চারের কোনো মুভমেন্ট হচ্ছে না, তো সেই জায়গা থেকে আপনি যখন হঠাৎ করে ধরুন আপনি 5 ঘন্টা একসাথে বসে আপনি কাজ করলেন, বা 7-8 ঘন্টা আপনি একই রকম ভাবে আপনি বসে কাজ করছেন, সামান্য একটু পাটা ফোল্ড করেও বসছেন না, স্ট্রেট যেরকম বসে বসে কাজ করছেন সেরকমই করে যাচ্ছেন। এবার আপনি যখন উঠবেন, তখন কি আপনার শরীরের মোশনের মধ্যে চেঞ্জ আসবে, আপনার পশ্চারের মধ্যে চেঞ্জ আসবে, সেটা আপনার বোন হঠাৎ করে অ্যাডাপ্ট করাটা একটু টাফ হয়ে যায়। কারণ আপনার বোনের তখন পশ্চারটা চেঞ্জ হচ্ছে, আপনি বসেছিলেন বোনটা একরকম ভাবে ছিল, এবার যখন আপনি দাঁড়াবেন আপনার হাড় এখন স্ট্রেট হবে, তো সেখানে ওটা অ্যাডাপ্টেশনের যেটুকু ফ্রিকশন অফ সেকেন্ডের টাইম লাগে, ওইটুকু সময় মনে হবে যেন আপনার একদম হাঁটুর লক হয়ে যাচ্ছে, বা আপনার ঘাড় লক হয়ে যাচ্ছে, পিঠটা লক হয়ে যাচ্ছে। তো এটা ফ্রিকশন অফ সেকেন্ডের জন্য এই জিনিসটা হয়। তার জন্যই বারবারই আমরা একটা কথা বলি যে যদি আপনার চেয়ার টেবিলে বসে যদি আপনার কাজ করার থাকে, যে আপনাকে অনেকক্ষণ টেবিলে বসে কাজ করতে হয়, বা কম্পিউটার ল্যাপটপে আপনি কাজ করছেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা অ্যাট এ স্ট্রেচ কাজ করুন, তারপর আপনি 5 মিনিট ব্রেক নিন। সেই ব্রেকটাই আপনি একটু আপনার মুভমেন্ট, আপনার যে বডির যে আপনার স্টিফনেস যাতে না হয়, তার জন্য একটু মুভমেন্ট করতে হবে আপনাকে। স্ট্রেচিং করুন, আপনি একটু, কিচ্ছু না হোক একটু দাঁড়িয়ে, আপনি 2 মিনিট দাঁড়িয়ে করুন, বা একটু চলাফেরা করে নিন। আপনি যেটুকু জায়গা আছে তার মধ্যে একটু আপনি 2-4 পা একটু চলাফেরা করুন। শুয়ে রেস্ট নেওয়ার জায়গা থাকলে আপনি শুয়ে রেস্ট নিন, সেটা আরো ভালো হবে। মোদ্দা কথা, আপনার পশ্চারটাকে চেঞ্জ করতে হবে। আপনি যেই পশ্চারে আপনি কাজটা করছেন, সেই পশ্চারটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, তাহলে এই যে হাঁটু লক হয়ে যাওয়া বা ঘাড় লক হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো একদমই আসবে না। ম্যাম, আলোচনা আসবো, আর একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি সুপ্রভাত দত্ত বলছি, গড়িয়াহাট থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার বয়সটা বলবেন। 35। এবার বলুন কি শারীরিক সমস্যা আপনার? শারীরিক সমস্যা বলছি না, আমার গায়ে মানে ছোট ছোট টিউমার মতো হয়েছে, মানে ওটাকে কি বলে, লাইপোমা মতো। তো এটা ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না। এখন চাইছেন আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করাতে? একদমই তাই। আচ্ছা, এই সমস্যাটা কতদিনের আপনার? হ্যাঁ, হয়ে গেল 1 বছর উপরে। 1 বছরের ওপরে? আচ্ছা, কোনো টেস্ট কিছু করিয়েছেন? লাইপোমা রয়েছে ঠিক আছে, কিন্তু কোনো টেস্ট কিছু করিয়েছেন? না না না, কিছু করেনি, কোনো পরীক্ষা করেননি। দেখুন, যদি লাইপোমা আপনার হয়ে থাকে, লাইপোমা মানে কি, আপনার শরীরের মধ্যে প্রোটিন আর ফ্যাট জায়গায় জায়গায় এসে একুমুলেটেড হচ্ছে, জমা হচ্ছে, ঠিক আছে? তো সেটা খুব বেশি ভয়ের কারণ একদমই নেই। লাইপোমা অনেকেরই দেখা যায়, যদি খুব ধরুন আপনি কখনো জিম করতেন, ওয়েট ট্রেনিং করতেন, হঠাৎ করে সেটা বন্ধ হয়ে গেল, তাহলে আপনার বডির মধ্যে একটা চেঞ্জেস আসে, সেখান থেকে লাইপোমা আসতে পারে। বা আপনার হয়তো হঠাৎ করে আপনার কাজের প্রেশার এত বেড়ে গেল যে আগে আপনি শুয়ে বসে কাটাতেন, এখন এত কাজের প্রেশার হচ্ছে, ভারী কাজ করতে হচ্ছে, সেখান থেকে লাইপোমার সৃষ্টি হতে পারে। ভয়ের খুব একটা কারণ নেই, কিন্তু যদি অনেকদিন ধরে যদি আপনার শরীরে থাকে, তাহলে কিন্তু একটু প্রয়োজন রয়েছে একটু আপনার সেখানে ইনভেস্টিগেশন করে একটা দুটো রক্ত পরীক্ষা করে একটু দেখে নেওয়া যে জিনিসটা কোনো খারাপের দিকে টার্ন করছে কিনা। যাই হোক, আপনার এখন লাইপোমার সমস্যা
সমস্যা রয়েছে, আপনি তার জন্য মেডিকেশনে রয়েছেন, ট্রিটমেন্টে রয়েছেন, তাও যদি আপনার সেগুলো ঠিক হচ্ছে না, তাহলে আমি বলবো যে সেই ট্রিটমেন্টটাকে স্টপ করে দিন। কারণ আলটিমেটলি ওই ট্রিটমেন্ট থেকে আপনার কোনো লাভ হচ্ছে না। যেটা আপনি করতে পারেন, সৈন্ধব লবণ দিয়ে একটা ছোট একটা পোটলা মতো তৈরি করবেন, সেটাকে হালকা গরম করে যেই জায়গায় আপনার এরকম লাইপোমা হয়ে আছে, মানে এরকম শক্ত শক্ত হয়ে উঁচু ঢিবি ঢিবি মতো গায়ের মধ্যে হয়ে আছে, সেখানে একটু হালকা ভাবে গরম সেক দেবেন ওই নুনের পোটলাটা দিয়ে। সারাদিনে একবারই সেটা করুন, এটা আপনি করবেন। আর তার পাশাপাশি বলবো, যদি আপনি মনে করেন যে না আপনি আমাদের কাছে ট্রিটমেন্ট করতে চাইছেন, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন। কোন চেম্বারটা আপনার বাড়ির কাছাকাছি রয়েছে আমাদের সেটা জেনে নিন, কখন এলে ডক্টর দেখাতে পারবেন সেটা আপনি জেনে নিন, কি মেডিসিন খাচ্ছেন তার প্রেসক্রিপশনটা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। ওকে। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচের হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। ম্যাম, এই ফোনটার সূত্র ধরে একটু জিজ্ঞেস করব, এই যে লাইপোমা কিংবা বলুন জয়েন্ট নি পেন, মানে এই ধরনের যে পেনগুলো আছে, মানে এর জন্য এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কি ট্রিটমেন্ট রয়েছে, যদি একটু দর্শকদের জানান। দেখুন, যে কোনো ধরনের পেন, আপনার জয়েন্ট পেন হোক বা মাস্কুলার পেন বা আপনার নার্ভের সমস্যা, আপনার ধরুন অন্য যে কোনো ধরনের আপনার পেন যদি হয়, ব্যথা একটা কোনো রোগ নয়। ব্যথা আপনার কোনো একটা রোগ হচ্ছে, তার একটা সিমটমস যেটা আপনি বাইরে থেকে বুঝতে পারবেন। আপনার হাড়ের ভেতরে কি হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন না। কিভাবে বুঝবেন? যখন আপনার ব্যথা হবে। দ্যাটস ওয়াই এই পেইনটা রয়েছে, ঠিক আছে? যে আপনার হাঁটুর হয়তো হাড় ক্ষয় পেয়ে যাচ্ছে, বা আপনার হাঁটুর চারপাশে ফ্লুইড জমা হচ্ছে, সেটা তো আপনি দেখতে পাচ্ছেন না, আপনি ধরলেও বুঝতে পারবেন না। ফ্লুইডটা আপনি বুঝতে পারেন, কিন্তু হাড় যে ক্ষয় পাচ্ছে সেটা আপনি চাপ দিয়ে দেখে বুঝতে পারবেন না। তো সেটা আপনার বোঝার জন্য রয়েছে ব্যথা। ব্যথাটা কোনো রোগ নয়। যখন আমরা পেশেন্ট দেখি একটাই কথা বলে যে আমার ব্যথাটা আপনি কমিয়ে দিন। ব্যথা কমানোটা উদ্দেশ্য নয়। ব্যথা তো আপনার একটা ওষুধ খেলেই আপনার কমে যাবে, কিন্তু সেটা উদ্দেশ্য নয়। সেটা আপনি আজকে খেলেন, ব্যথা কমে গেল, 2 দিন 4 দিন পর আবার সেম ব্যথাটা হবে। কেন? কারণ কারণটাকে আপনি ঠিক করেননি। কারণ যদি আপনার হচ্ছে যে আপনার ফ্লুইড জমছে, সেটাকে আটকাতে হবে। কারণ যদি হয় যে হাড় ক্ষয় পাচ্ছে, সেটাকে আটকাতে হবে। তবে গিয়ে আপনার এই ব্যথাটা আসবে না। তো আগে ওই জায়গাটা চিকিৎসা করতে হবে। যদি আপনার মাসেলে ব্যথা হচ্ছে, কেন ব্যথা হচ্ছে? যে সেটা জল কম খাওয়ার জন্য, না আপনার ভিটামিন ডি কম আছে, না বি কম আছে, সেটা জানতে হবে। ব্যথার ওষুধ খেয়ে ব্যথাকে কমিয়ে রেখে চেপে রেখে কোনো লাভ নেই। আগে জায়গাটাকে ঠিক করুন, ব্যথা এমনিতেই চলে যাবে আপনার। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা ফোন করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মাধ্যমে মানুষদের সত্যি সত্যি সুস্থ হয়ে উঠছেন। দেখে নেব আমরা এই মুহূর্তে তারই একটা ঝলক। কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর। এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতে কিছু হয়নি, হলো সেরে গেল, আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিপিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো আমি প্রথমে চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিপিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি। আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারিনি, আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন। তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবে সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। ম্যাডাম, আপনার নাম কি? অপর্ণা ব্যানার্জি। আপনি কোথা থেকে এসেছেন? আমি কাঁচরাপাড়া থেকে এসেছি। আচ্ছা, আপনি এনবিপিতে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ঘাড়ে আর কোমরে ছিল কন্ডাইলাইসিস, ওই সমস্যা নিয়ে আমি এসেছিলাম। আচ্ছা, আপনি এই রোগে কতদিন ধরে ভুগছিলেন? আমি তাও 2 বছর। 2 বছর ধরে। কেমন কন্ডিশন নিয়ে এসেছিলেন যখন আপনি আমি প্রথম এখানে এলেন? হাঁটতে চলতেই পারতাম না, আমি একদম মানে
হাঁটু থেকে শুরু করে মাজা থেকে শুরু করে সব জায়গায় আমার যন্ত্রণা ছিল। আচ্ছা, 2 বছর ধরে এরকম ভুগছিলেন? 2 বছর ধরে আমি টানা ভুগেছি। আচ্ছা, এখানে কতদিন আগে এসে দেখিয়েছেন? এখানে 15 দিন আগে এসেছি আমি। 15 দিন আগে এসেছেন হ্যাঁ। এবং ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ নিয়েছেন? ওষুধ নিয়েছি, 15 দিনের ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু আমাকে। আচ্ছা, তো 15 দিন পর আজকে যে এসেছেন আপনি এখন কেমন আছেন? অনেক ভালো, অনেক ভালো। 15 দিনে আমি ভাবতে পারিনি আমার এরকম রোগ সে এতটা কমে যাবে। আচ্ছা, আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন আছে কি? না, এখন আর নেই। এখন ঘাড়ে টাড়ে ব্যথা ছিল আমার, সেগুলো নেই। আর এখন হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটা চলা করতে পারছি। আচ্ছা, আর আপনি যে ধরুন এখন চলাফেরা করছেন তাতে ওই কষ্টগুলো হচ্ছে না? না না না, আগের মতো ওই কষ্টগুলো আর হচ্ছে না। আচ্ছা, তো আপনাকে একটু জিজ্ঞাসা করছি, যারা দর্শকরা আপনার এই ভিডিওটা দেখছে তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলবো যে একবার এসে দেখুন, 15 দিন পরে বুঝতে পারবেন যে ডাক্তারবাবু কি ওষুধ দেয় আর কতটা শরীর ভালো থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম জয়ন্ত মাইতি। আচ্ছা, আর আপনার ওয়াইফের নাম? আমার ওয়াইফের নাম ভক্তি মাইতি। কোথা থেকে এসেছেন দাদা? আমরা এসেছি দেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে। কি সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন? আমি বি শর্মার কাছে এসেছিলাম। আমার পেটের খুব সমস্যা ছিল, একবেলা খাওয়ার পর অপরবেলা খেতে পারতাম না, এবং অল্প কিছু খেয়ে নিলেই আমার পেট একদম সমদম হয়ে থাকতো, এবং সেই সঙ্গে আমার আরো অন্যান্য কিছু পেচ্ছাপেরও খুব খুব বিরাট সমস্যা ছিল। এবং আমার বছরের মধ্যে 2বার অন্তপক্ষে স্যালাইন ব্যবস্থা আমার থাকতো। খুব সমস্যায় পড়ে যাও, হঠাৎ যখন তখন আমি সেন্সলেস হয়ে পড়তাম। বেশ, সেই দিক থেকে এখন আমি খুব ভালো আছি এবং খুব আরাম বোধ করছি। বেশ। আর আপনার স্ত্রী কি সমস্যার জন্য ডক্টর বি শর্মাকে দেখাচ্ছেন? আমার স্ত্রীর ঘাড়ে স্পন্ডিলাইটিস ছিল। ওখানে অন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, সেখানে 2বার নিয়ে যাওয়ার পরে ওষুধ আনার পরে তার কোনো কাজ হয় না। তারপরেই আমি সঙ্গে করে, যেখানে আমার ওষুধ খাচ্ছিলাম বি শর্মা বাবুর কাছে, আমি সঙ্গে করে নিয়ে এসে এখানে দেখালাম, এবং 4 ভাগের 3 ভাগ কমেছে এবং খুব ভালো। মানে আপনারা দুজনেই স্যাটিসফাই তো, খুশি তো? আমরা দুজনেই স্যাটিসফাই এবং খুব ভালো। আপনারা যেরকম খুশি আছেন, যারা আপনাদের কথা শুনছেন, অন্যান্য দর্শকরা, তাদের জন্য কি বলবেন? আমি তাদের জন্য চাইবো আপনারাও আসুন, সবাই ভালো থাকবে। এখানে এখানে এলে আপনারা পুনরায় নতুন জীবন শুরু করতে পারবেন। যারা ভেঙে পড়েছেন তারা আর ভাঙবেন নি, চলে আসুন, খুব আরাম পাবেন। অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, ঠিক আছে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা। আচ্ছা, আপনার বয়স কত? 42। আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছিলেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই, মানে মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার সে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা। খুবই ভালো, মানে বলতে মানে এ আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, মানে আপনি অনেক খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন, যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অনুষ্ঠান, যেখানে আপনারা একদম কিন্তু সরাসরি ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন আজকের এই অনুষ্ঠানে। আপনাদের যে কোনো রকম শারীরিক সমস্যা থাকলে আপনারা কিন্তু অবিলম্বে হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন, কিংবা আমাদের এই অনুষ্ঠানে ফোন করতে পারেন এবং সরাসরি কথা বলতে পারেন। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য। ম্যামকে অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই ভীষণ একটা ফাস্ট লাইফ লিড করছি, আর প্রত্যেকেই একটা সাকসেসের পেছনে দৌড়ে যাচ্ছি। মানে 8 থেকে 80 বলতে পারেন প্রত্যেকেরই একটা জায়গা অ্যাচিভ করা নিয়ে ভীষণ একটা ভাবে রয়েছে একটা গোল, ফিউচার গোল যাকে বলে। তো এর জন্য দৌড়াতে গিয়ে অনেক ক্ষেত্রে কি হচ্ছে যে যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরও একটা পড়াশোনার চাপ রয়েছে, এবং যারা ওয়ার্কিং সেক্টরে রয়েছে তাদেরও একটা মানে একটা কাজের চাপ রয়েছে। মানে অতক্ষণ ধরে ল্যাপটপ কিংবা বইয়ের সামনে থাকতে থাকতে, কিংবা আপনি ফোন নিয়েই বলুন, ঘাটতে ঘাটতে কি হচ্ছে, অনেকেরই দেখা যাচ্ছে ঘুমের ঘাটতি হচ্ছে। এই যে ঘুমের ঘাটতি শরীরের মধ্যে কতটা প্রভাব ফেলছে যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, ঘুম সত্যি খুব প্রয়োজনীয়। আমাদের শরীরের মধ্যে ঘুমের সত্যি খুব দরকার রয়েছে। এরকম নয় যে একমাত্র নিউবর্ন বেবিদেরই যতক্ষণ ঘুমাবে ততক্ষণ ভালো, তত ডেভেলপমেন্ট হবে, সেটা নয়। প্রত্যেকের প্রয়োজন রয়েছে। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কয়েকটা দিন আপনার জীবনে রয়েছে, ঘুম সত্যি খুব দরকার।
এরকম আমরা অনেক সময় আমরা যেটা দেখি যে স্লিপ সাইকেল আপনাকে 6 to 8 আওয়ার্স আপনার স্লিপ সাইকেল হওয়া দরকার। প্রত্যেকের ক্ষেত্রে হয়তো সেটা সম্ভব হয় না। যারা একটু প্রাপ্তবয়স্ক সিনিয়র সিটিজেন যারা রয়েছেন 8 ঘন্টা সাউন্ড স্লিপ হওয়া আপনাদের খুবই প্রয়োজন। এবার হতে পারে যে আপনার অ্যাটেস্টেজ আপনি 8 ঘন্টা ঘুমোচ্ছেন, আপনি রাতে 6 ঘন্টা ঘুমোচ্ছেন, দিনের বেলা 1-2 ঘন্টা ঘুমোতে পারেন, সেটা আমি বলছি আফটার 60। তার আগে আপনার দিনে ঘুমানোর অ্যাজ কোনো দরকার নেই, যদি না আপনার কোনো শারীরিক সমস্যা হয় যে আপনি অসুস্থ আছেন বা কোন ধরনের কোনো সমস্যা রয়েছে আপনার শরীরে, তার জন্য আপনি রেস্ট করলেন, ঘুমালেন, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বা কিন্তু এছাড়া আপনার 60 ইয়ার্স এর নিচে যারা রয়েছে আমি বলবো দিনের বেলা ঘুমটাকে অ্যাভয়েড করুন। যা ঘুম হবে আপনার সেটা রাতেই হবে। যারা অ্যাডাল্ট রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে 6 আওয়ার্স সাউন্ড স্লিপ যদি আপনাদের হয় দ্যাট ইজ এনাফ। নাও হোয়াট ইজ সাউন্ড স্লিপ? এবার সাউন্ড স্লিপের মানেটা, সাউন্ড স্লিপের মানে হচ্ছে যে আপনার ঘুম, আপনি ধরুন আপনি 10টার সময় ঘুমাচ্ছেন, সেটা আপনার আবার 4টের সময় গিয়ে আপনার ঘুমটা পূর্ণ হচ্ছে, আপনি ঘুম থেকে উঠছেন 4টের সময়, এর মাঝখানে কোনো ব্রেক নেই যে আপনার ঘুমটা ভেঙে গেল বা আপনি বাথরুমে যাচ্ছেন তার জন্য আপনার ঘুম ভেঙে গেল, একবার ঘুমটা ভাঙলো তো আরেকবার আপনার ঘুম আসছে না, এরকম যাতে না হয়। পুরোটা যে আপনার সাইকেল দ্যাট ইজ সাউন্ড স্লিপ। এবার হতেই পারে যে আপনার বাথরুমে যেতে হবে, আপনার আর্জ রয়েছে, আপনি গেলেন, সেটা আপনি বাথরুমে গেলেন, এলেন, আবার শুয়ে পড়লেন, দ্যাট ইজ ওকে। কিন্তু এবার আপনি একবার উঠলেন, সামহাও ঘুমটা আপনার ভেঙে গেল, কোনো ফোন এলো, কেউ এলো বা আপনি ওয়াশরুমে গেলেন, তার জন্য ঘুমটা ভেঙে গেল, আর আপনার ঘুম আসছে না, সেটা কিন্তু সাউন্ড স্লিপ নয়। এবার আপনার একবার ঘুম ভাঙলো, এবার আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা আপনি বসেই আছেন বা এইদিক ওদিক করছেন, সেটা কিন্তু আপনার সাউন্ড স্লিপ হচ্ছে না। ম্যাম আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দেব কাবরা বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে কথা বলছেন? শ্যামপুর থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে আমি মাটির কাজ করি এবং গড়ালি প্রচুর ফাটে, ওই ফাটার জন্য মলাম ওই দিচ্ছি, যেমন সব বোলিং ফোলিং হয় না ওগুলো সব দেওয়া হয়, কিন্তু সেভাবে ফাটাটা যাচ্ছে না। এই ধরনের যদি কোনো থাকে আয়ুর্বেদে। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন একটু? বয়সটা 23 বছর। কত বললেন? 23 বছর। মানে এর আগে কি কোনো ডাক্তার দেখিয়েছেন এই সমস্যার জন্য? না সেভাবে দেখানো হয়নি, বলে না ঘরোয়া টোটকা বলে সেরকম একটা করে দেখেছি, কিন্তু সেভাবে হচ্ছে না। আচ্ছা শুনুন ম্যাম বলছি। আচ্ছা, আপনি যে মাঠে কাজ করতে যান সেটা কি আপনি খালি পায়ে যান? হ্যাঁ, মাঠে নামতে খালি পায়ে তো নামতেই হবে। খালি পায়ে নামতে হয় তো। এবার দেখুন, আপনি যদি মাঠের কাজ যদি খালি পায়ে করছেন না, সেখান থেকে আমি বা কোনো মলম কেন, ভগবান এসব আপনাকে ঠিক করতে পারবে না। আপনাকে এই জিনিসটাকে আগে আপনার বন্ধ করতে হবে। এবার আপনি বললেন যে আমি কাজ না করলে আমি খাবো কি, তাহলে তার একটা উপায় আপনাকে বার করতে হবে, যে বড় বুটস গুলো যেগুলো হয় সেটা আপনাকে পরতে হবে। আপনি যদি খালি পায়ে মাটিতে হোক বা কাদায় হোক বা জলের মধ্যে হোক যদি বেশিক্ষণ আপনি যদি কাজকর্ম করছেন, আপনার পা ফাটার সমস্যা ঠিক হবে না। পা ফাটার সমস্যাটা কেন হচ্ছে? আপনার স্কিনটা ড্রাই রয়েছে, অতিরিক্ত ড্রাই রয়েছে। যখন সেটা আপনার কাদা বা মাটির সংস্পর্শে আসবে, সেটা আরো বেশি ড্রাই হয়ে যাবে, ফেটে যাবে, আর স্কিনটা ফাটার পর আপনার হয়তো সেখান থেকে ব্লিডিং হতে পারে, রক্তও পড়তে পারে সেখান থেকে আপনার। তো যদি আপনি এটা চান যে আমার এই পা ফাটার সমস্যাটা আমার ঠিক হয়ে যাক, হয় আপনার কাজের এই জায়গাটা থেকে কিছুদিনের জন্য অ্যাটলিস্ট ছুটি করতে হবে, যে এখন আপনি মাঠে যেতে পারবেন না, বা যদি আপনাকে হয় যে না আমাকে যেতেই হবে, তাহলে আপনি গোড়ালি পর্যন্ত বা হাঁটু পর্যন্ত কিছু বুটস পাওয়া যায়, জুতো পাওয়া যায় শুয়ের মতো, সেগুলো পরে আপনি তারপর কাজে যান, সেটা আপনার জন্য ভালো হবে। আরেকটা আপনি আপাতত যেটা করবেন সেটা হচ্ছে যে একটুখানি গরম জল করে, কাজটা শেষ করে যখন বাড়ি চলে এলেন গরম জল করুন, তার মধ্যে একটুখানি ফিটকিরি দেবেন, আর যে খাবার লবণ আমরা যেটা ব্যবহার করি সেই লবণটা দেবেন। আপনার গোড়ালি দুটো ওই জলটার মধ্যে ডুবিয়ে রাখবেন যতক্ষণ জলটা গরম রয়েছে। তারপর আপনি পাটাকে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে সামান্য একটু নারকেল তেল গোটা পায়ে ভালো করে আপনি দিয়ে রাখবেন। এটা আপনি করুন, আর দেখুন যে আপনার এই কাজের জায়গাটাকে কি করে আপনি ঠিক করতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনার হাতের ওপর। আর একটুখানি গরম জলে পাটা অবশ্যই পরিষ্কার করতে হবে, কারণ এই যে আপনার ক্র্যাক স্কিন হচ্ছে, আপনার যে ক্র্যাক হিল যে সমস্যাটা হচ্ছে, এর থেকে কিন্তু আরো অন্যান্য রোগ আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে। আপনি মাঠে ঘাটে কাজ করছেন, খালি পায়ে আপনি ঘোরাফেরা করছেন, তো আপনার কিন্তু এর যে রিস্কটা অনেকটা বেশি।
তো একটু যত্ন নিতে হবে, একটু পায়ের যত্ন নিন, একটু নিজের যত্ন নিন। খুব আপনার বয়স কম, মাত্র 23 বছর আপনি বললেন, তো এখনই যদি এত রোগ শোক চলে আসে তাহলে তো হবে না, একটু নিজের যত্ন নিতে হবে, ঠিক আছে? আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু আপনি নিচের হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নম্বরে। আপনারা অবিলম্বে কিন্তু যোগাযোগ করতে পারেন। যে কোনো রকম সমস্যা থাকলে আপনারা অবিলম্বে যোগাযোগ করবেন এবং তার জন্য কিন্তু ওখানকার হেল্পলাইন যে নাম্বারটা রয়েছে আপনারা ফোন করতে পারেন। কোন ডাক্তারবাবু কখন বসছেন, কোথায় বসছেন, আপনাদের নিকটবর্তী ক্লিনিক কোনটা হচ্ছে, যাবতীয় তথ্য কিন্তু এই হেল্পলাইনের মাধ্যমেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। ম্যাম, আমরা যে আলোচনাতে ছিলাম যে ঘুম না আসা, তো এইটা যে না আসার যে লক্ষণগুলো যদি একটু দর্শকদেরকে জানান। প্রথমত দেখুন, ইনসোমিনিয়া অনেক টাইপ রয়েছে, তার এক একটা কারণ রয়েছে, তার ক্যারেক্টারিস্টিক্সও কিন্তু আলাদা। তো বেসিক্যালি আপনি ইনসোমিনিয়া আপনার রয়েছে, আপনি কি করে সেটা বুঝবেন? এক তো হচ্ছে যে আপনার সাউন্ড স্লিপ হচ্ছে না, যে অ্যাট এ স্ট্রেচ আপনার ঘুম হচ্ছে না, বা আপনি হয়তো বিছানায় আপনি 10টার সময় বিছানায় যাচ্ছেন কিন্তু আপনার ঘুম আস্তে আস্তে আপনার 1টা বেজে যাচ্ছে, তারপর আপনি আবার ভোরবেলা 4টা-5টার দিকে আপনি উঠে যাচ্ছেন, সেটা আপনার একটা ইনসোমিনিয়ার কারণ হতে পারে। বা হতে পারে যে আপনার 10টায় আপনি বিছানায় গেলেন, 10:30 11টায় শুয়ে পড়লেন, কিন্তু রাত্রেবেলার দিকে আপনার 2-3টের সময় আবার ঘুমটা ভেঙে গেল। এই যে ঘুমটা ভাঙলো আর আপনার ঘুম আসছে না, সেটা আপনার একটা ইনসোমিনিয়ার কারণ হতে পারে। আপনার সেটা একটা আপনার সিমটমস হতে পারে আপনার ইনসোমিনিয়া। আপনি এর থেকে বুঝতে পারেন যে আপনি ইনসোমিনিয়া সমস্যায় আপনি রয়েছেন। বা আরেকটা যেটা হতে পারে যে আপনার ঘুমটা বারে বারে ব্রেক হচ্ছে, হয়তো আপনি আধা ঘন্টা 1 ঘন্টা আপনার ঘুমটা হলো, ভেঙে গেল, আবার 1 ঘন্টা ঘুম হলো, আবার ভেঙে গেল, এরকম ব্রেক হচ্ছে আপনার স্লিপ সাইকেলের মধ্যে, সেটাও কিন্তু আপনার একটা সিমটম হতে পারে আপনার ইনসোমিনিয়ার। ম্যাম, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই ব্যাপারটাকে ভীষণই লোকে একটু নেগলিজেন্সি পর্যায়ে নিয়ে নিচ্ছেন। ঘুম আসছে না, একটা মেডিসিন কনজিউম করে নিলেন, মানে এটা একটা হ্যাবিটের মধ্যে কিন্তু ওরা ডাইজেশনের মধ্যেও করে নিয়েছে আর কি। এতে কিন্তু ডাইজেশনের প্রবলেম হচ্ছে, ঘুমেরও প্রবলেম হচ্ছে। তো এই যে একটা সিভিয়ার প্রবলেম মানুষের মধ্যে দেখা দিচ্ছে, তো এটার থেকে আর কি কি লক্ষণ দেখা দিতে পারে যদি একটু দর্শকদেরকে বলেন। প্রথমত আমি যেটা বললাম একদম প্রথমেই, ঘুম সত্যি খুব প্রয়োজনীয় আপনার শরীরের জন্য। আপনার সম্পূর্ণ আপনি যে সারাদিন যা কাজকর্ম করছেন বা সারাদিন আপনার মাথার মধ্যে যাই আপনার ক্যালকুলেশন চলছে, রাত্রিবেলা আপনি যখন শোবেন তখন আপনি ঘুমোচ্ছেন, কিন্তু আপনার ব্রেন বা হার্ট কিন্তু ঘুমোচ্ছে না, ওরা কিন্তু সজাগ আছে, কিন্তু তাদের তখন রেস্টিং ফেজ, তখন তাদেরকে আমরা রেস্ট করতে দিচ্ছি। কারণ পরের দিন আবার আপনাকে সে তৈরি করবে, যে আবার আপনাকে কাজকর্ম করতে হবে, আপনি সেটা স্কুলে যান, কলেজে যান বা অফিসে যান বা ঘরেই আপনি থাকুন, আপনাকে কাজ করতে হবে, তার জন্য আপনাকে প্রিপেয়ার করছে। তো সেখানে রেস্ট দেওয়ার খুবই দরকার রয়েছে। যারা রাত জেগে কাজ করেন বা যাদের শিফটিং ডিউটি যাদের মধ্যে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ঘুম সাইকেলটা সবসময় পরিবর্তন হচ্ছে, যে 1 সপ্তাহ নাইট, 1 সপ্তাহ ডে, বা 4 দিন নাইট তারপর ডে, এরকম যাদের স্কেডিউল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু স্লিপ সাইকেলটা সবসময় ডিস্টার্ব থাকবে। কারণ আপনি কখনোই রাতের ঘুমটা যতই বলুন যে দিনের বেলা ঘুমিয়ে কিন্তু আপনি সেটা কাভার করতে পারবেন না। আপনি 6 ঘন্টার জায়গায় আপনি 10 ঘন্টা ঘুমালেও আপনি দেখবেন সেটা হয়তো কাভার আপনার হচ্ছে না। ম্যাম, আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো। বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি খড়গপুর থেকে বলছি। বলুন কে বলছেন? হ্যাঁ, আমার বয়স হচ্ছে 35 বছর। হ্যাঁ, আমার মানে পায়ের পা ফেটে গেছে। আচ্ছা, মানে আপনি কি অনুষ্ঠানটা দেখছেন? হ্যাঁ, অনুষ্ঠানটা দেখতে খুব ভালো লাগছে, আচ্ছা, জন্য ফোনটা করলাম। একদম। এই পা ফাটার সমস্যাটা কি আপনার 12 মাসই থাকে না এই শীতের সময় হচ্ছে? না, এই শীতের সময় হয়। তো এটা আগে থেকেই হতো? না, আগে মানে এই 2-3 বছর হলো হচ্ছে এটা। 2-3 বছর হলো তো অনেক দিন। তো এই 2-3 বছরে কোনো চিকিৎসা করাননি আপনি? না না না। তো 2-3 বছর চিকিৎসা করাননি, এখন হঠাৎ করে যদি আপনার মানে এখন কি কোনো বাড়াবাড়ি হচ্ছে যে আপনার রক্ত পড়ছে বা ব্যথা হচ্ছে এরকম? রক্ত পড়ে। হ্যাঁ, তো দেখুন আপনার যদি রক্ত পড়ছে মানে সত্যি আপনার একটা সিভিয়ার জায়গায় চলে গেছে। এবার আপনাকে সত্যি এটা নিয়ে চিন্তা করতে হবে। আপনি যতটা চিন্তা করে আপনি ফোনটা করেছেন, আমি বলবো যে ততটাই একটু চিন্তা নিজের জন্য করুন। একটু আপনার নিজের পায়ের একটু খেয়াল রাখতে হবে। প্রত্যেক দিন জল গরম করুন, তার মধ্যে একটু ফিটকিরি আর নুন দিয়ে পাটাকে ডুবিয়ে রাখবেন গোড়ালি পর্যন্ত। যতক্ষণ জলটা গরম আছে আপনি ডুবিয়ে রাখুন, তারপর পাটা ভালো করে মুছিয়ে পরিষ্কার করুন। সেখানে সামান্য একটু নারকেল তেল ভালো করে পায়ের মধ্যে দিয়ে একটু ভালো করে মাসাজ করুন। এই জিনিসটা আপনি করা শুরু করুন। আর তারপর যদি আপনি দেখছেন যে না আপনার এই যে ক্র্যাক হিলের সমস্যা আপনার সমাধান হচ্ছে না, খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন।
আপনাকে সব বলে দেওয়া হবে যে কোথায় চেম্বার, কখন আর কবে এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। একবার বলবো একটু কনসালটেশন করে নেওয়ার দরকার আছে, কারণ যেহেতু আপনার রক্ত পড়ছে মানে সিভিয়ার জায়গায় চলে গেছে, এবার সেই পায়ের ক্র্যাক হিল থেকে আরো অন্যান্য ডিজিজ আপনার রোগ শরীরের মধ্যে প্রবেশ করবে, সেই জিনিসটাকে যাতে আটকানো যায় তার জন্য কিন্তু একটু আপনাকে এখন তৎপর হতে হবে। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি পদ্ধতি, কম করে 5000 বছরের পুরনো একটি পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু আপনার যে কোনো রকম শারীরিক সমস্যারই কিন্তু সমাধান করা সম্ভব, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। আর এই রুট থেকেই যারা ট্রিটমেন্ট করে থাকেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে কিন্তু ডাক্তারবাবুরা চিকিৎসা করে থাকেন। এবং যখনই ডাক্তারবাবুরা অনুষ্ঠানে আসছেন তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই বোঝাচ্ছেন আপনারা কিভাবে আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদের মধ্যে দিয়ে কিন্তু নিজেকে সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে পারেন, কারণ আয়ুর্বেদিক পারে আপনাকে একটা সুন্দর স্বাভাবিক জীবন দিতে। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। আমি বর্ধমান থেকে বলছিলাম। বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি একটু আমার সম্পর্কে জানতে চাইছিলাম, একটু প্রেশারের জন্য জানতে চাইছিলাম। তো আমার প্রেশারটা রিসেন্ট আর কি 120, নিচেটা 90, এটা কি নর্মাল? আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন ম্যাডাম? 36। 36। এর আগে কোনো ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছিলাম। মানে তাতে কোনো সুরাহা পাচ্ছেন না, তাই তো? না না, একদমই তাই। শুনুন ম্যাম, বলছেন। কোনো ধরনের শারীরিক সমস্যা আপনার কিছু হয়, যে মাথা ঘোরানো বা আপনার খুব এক্সহর্শন লাগা, বা হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে গরম লাগছে, আপনি ঘেমে যাচ্ছেন, এরকম কোনো সমস্যা কিছু হয়? উপর নিচে করলে একটু মানে অসুবিধা হয়, একটু টানের মতো অসুবিধা হয়। আচ্ছা দেখুন, অ্যাজ সাচ আপনার প্রেশার কিন্তু বেশি নয়, যা প্রেশার আছে আপনার ঠিক আছে। এর জন্য আমি বলবো যে কোনো মেডিকেশনের দরকার নেই, কোনো মেডিসিন আপনাকে আপাতত খেতে হবে না। কিন্তু যদি আপনি চান যে না, এটা যাতে আপনার বাড়াবাড়ির দিকে না যায়, তাহলে আপনি এখন থেকে এক্সট্রা সল্ট খাওয়া বন্ধ করে দিন। মানে খাবারের সাথে আলাদাভাবে নুন দিয়ে আপনি খাবেন না, সেটা আপনি বন্ধ করুন। চেষ্টা করবেন রান্নার মধ্যে সৈন্ধব লবণ ব্যবহার করার, রক সল্ট যেটা, সেটা আপনি ব্যবহার করার চেষ্টা করুন। আর প্রত্যেক দিন একটু প্রাণায়াম করবেন আপনি। কিরকম ভাবে? একটা নাক দিয়ে শ্বাস নেবেন, কিছুক্ষণ ধরে রাখুন, আবার আরেকটা নাক দিয়ে শ্বাস ছাড়বেন। প্রাণায়াম করুন প্রত্যেক দিন। আর এই জিনিসটা একটু আপনি ফলো করুন, আমার মনে হয় যে আপনার প্রেশারের সমস্যা হবে না। মেডিটেশন করতে পারলে আরো ভালো রেজাল্ট পাবেন আপনি। ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। আয়ুর্বেদ মানেই কিন্তু একদম সম্পূর্ণ ভেষজ পদ্ধতি, যাকে বলে একদম কেমিক্যাল ফ্রি। আর এইটাই কিন্তু এখনকার দিনে আমার আপনার ভীষণ দরকার। কেমিক্যাল মুক্ত জীবন কিন্তু আমি আপনি প্রত্যেকেই চাইছে, এবং সেখানে যদি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার থাকে তাহলে তো কোনো কথাই নেই। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, কোয়ারিসের জন্য আপনারা কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে, দক্ষিণ 24 পরগনাতে পেয়ে যাচ্ছেন কিন্তু আমতলাতে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদার রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে মেচেদাতে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর আর দেকে, আসানসোলে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এস খাঁকে, পুরুলিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস খাঁকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং ডিব্রুগড়েও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলা, শিলচর এবং আলিপুরদুয়ারে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে।
সমস্যা আপনার, সেই সমস্যা থেকে যারা সত্যি সত্যি আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনাকে সম্পূর্ণ স্বাভাবিক সুস্থ করে তুলতে পারে, তারাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু চিকিৎসকেরা আপনাদেরকে ট্রিটমেন্ট করে থাকে, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। ম্যাম, যে আলোচনায় আমরা আসছিলাম যেটা হচ্ছে ঘুম আসছে না, তো এই যে ঘুম না আসার এই যে একটা ডিজিজ, এটা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিভাবে ট্রিটমেন্ট করা হয় যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, ট্রিটমেন্ট তো অবশ্যই রয়েছে, কিন্তু তার আগে একটা জিনিস আপনাকে যেটা বুঝতে হবে যে আপনার এই ইনসোমনিয়ার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। কারণ এক একজনের এক এক রকম হতে পারে। আপনার অতিরিক্ত স্ট্রেস বা এংজাইটি, আপনার টেনশন থেকে আপনার ইনসোমনিয়ার সমস্যা আসতে পারে, বা যদি আপনার কোনো মেডিকেল কন্ডিশন রয়েছে, যে আপনার অ্যাজমার প্রবলেম রয়েছে, বা আপনার কোনো হার্ট ডিজিজ রয়েছে, বা আপনার কোনো লং টার্ম কোনো আপনার ডিজিজ রয়েছে, বা কোনো লং টার্ম মেডিকেশনের মধ্যে আপনি রয়েছেন, তার জন্য আপনার ইনসোমনিয়ার সমস্যা আপনার আসতে পারে, বা আপনি হয়তো আপনার যে ওয়ার্ক স্কেডিউল তার জন্য আপনার ইনসোমনিয়া হতে পারে, বা আরেকটা যেটা হতে পারে যে যারা হয়তো অ্যাব্রডে থাকেন, হঠাৎ করে ইন্ডিয়াতে আসার পর সেখানে আপনার স্লিপ সাইকেলটা আপনার চেঞ্জ হতে পারে, তার থেকে ইনসোমনিয়া হতে পারে। সেগুলো কিন্তু শর্ট টাইম। যারা ধরুন অ্যাব্রোড থেকে ইন্ডিয়া আসছেন বা ইন্ডিয়া থেকে অ্যাব্রোডে যাচ্ছেন, সেখানে গিয়ে আপনার স্লিপ সাইকেলটা চেঞ্জ হচ্ছে, তার জন্য আপনার কিছুদিন আপনার ইনসোমনিয়ার প্রবলেম থাকবে, সেটা কিন্তু শর্ট টার্ম, সেটা কিন্তু আপনার আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে আপনি ওখানে থাকতে থাকতে। কিন্তু যদি এরকম হয় যে আপনার 3 মাস আগে আপনি বাইরে থেকে এসেছেন, তারপর আপনার স্লিপ সাইকেল ঠিক হচ্ছে না, সেখানে কিন্তু আমি বলবো যে একটুখানি আপনার কিন্তু কনসালটেশন বা একটু কাউন্সিলিং এর আপনার প্রয়োজন রয়েছে। তো সেটা আগে আপনাকে বুঝতে হবে যে আপনার কজটা কি। অবশ্যই প্রত্যেকের কজ আলাদা রয়েছে, কজটা জানার পর তার ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে। আপনার ক্যাফেইন বা নিকোটিন বা অ্যালকোহল এগুলো থেকেও কিন্তু আপনার ইনসোমনিয়ার সমস্যা আসতে পারে। যদি এর থেকে ইনসোমনিয়ার সমস্যা আসছে, সেটাকে অবশ্যই আপনাকে কাট ডাউন করতে হবে। অনেক সময় আমরা যেটা দেখি যে স্কুলে বা কলেজে এক্সাম রয়েছে, তার আগে চায়ের কাপের পর কাপ চলছে, কফি কাপের পর কাপ চলছে। তো এই যে আপনার ট্যানিন যেটা চায়ে থাকে বা কফির মধ্যে থাকে ক্যাফেইন, এই দুটো জিনিসই কিন্তু আপনার যে নার্ভগুলো রয়েছে সেটাকে এক্সট্রা ভাবে কিন্তু কাজ করতে বাধ্য করছে। আপনার হয়তো ঘুম পেয়ে যাচ্ছে, কিন্তু আপনি কফি খাচ্ছেন, তখন আপনার মনে হচ্ছে না আমি এখন ঠিক আছে, আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়তো টানতে পারবেন, আবার আপনার ঘুম পাবে। তো এই 1-1.5 ঘন্টা যে বাফার টাইমটা আপনি যেটা নিচ্ছেন, সেটা কিন্তু আপনার নার্ভটাকে আস্তে আস্তে কিন্তু নিস্তেজ করে দিচ্ছে, নার্ভটাকে কিন্তু আস্তে আস্তে সে মানে অবশ করে দিচ্ছে, সে তাকে জোর করে কাজ করানোর চেষ্টা করছে। সেটা এখন হয়তো আপনার কিছু আপনি সমস্যা বুঝতে পারবেন না, পরীক্ষাটা হয়তো বেরিয়ে যাবে, রেজাল্টও ভালো হয়ে যাবে, কিন্তু পরবর্তী লাইফে গিয়ে কিন্তু এটা আপনাকে আপনার ঘুমের সাইকেলটাকে একটু হ্যাম্পার করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আরেকটা যেটা হচ্ছে, আমরা যখন রাতে খাওয়া দাওয়া করি, আমাদের যেটা সিস্টেম হয়, সকালে আমরা একটু চা বিস্কিট খেলাম, দুপুরে একটু মোটামুটি খেলাম, রাত্রেবেলা অনেকটা একদম 5টা বাটি থালা বাটি নিয়ে বসে বড় করে খেলাম, তারপর শুতে গেলাম, তাতেও কিন্তু আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, তাতেও কিন্তু ঘুম ঠিক করে আসবে না। ওভার ইটিং বা এক্সেসিভ ইটিং বা জাস্ট ঘুমোতে যাচ্ছেন, আধা ঘন্টা আগে এক পেট খেয়ে আপনি শুতে চলে গেলেন, সেখানেও কিন্তু আপনার ঘুমের সমস্যা হবে, ঘুম ঠিকভাবে আসবে না, বা আপনার কমপ্লিট স্লিপ সাইকেল হবে না, সেখান থেকেও কিন্তু ইনসোমনিয়ার প্রবলেম আসতে পারে। বা আপনি শুতে যাওয়ার জাস্ট আগে টিভিটা বন্ধ করলেন, শুতে চলে গেলেন, আপনার কিন্তু ব্রেন কিন্তু এখনো সেই জিনিসটাকে কিন্তু ও প্রসেস করে যাচ্ছে যে আপনি টিভিতে কি দেখলেন, আপনি সেটা গান দেখুন, মুভি দেখুন, সিরিয়াল দেখুন, যাই দেখুন, আপনার ব্রেন সেটাকেই কিন্তু প্রসেস করে যাচ্ছে। আপনি ভেবেই যাবেন যে সিরিয়ালে এই পার্টে এটা দেখেছো, তাহলে এরপরে এটা হবে, এর কাহিনী ওরকম হবে। তো এই যে প্রসেসিং যে চলছে, তার থেকেও আপনার ঘুম ডিলে হতে পারে, বা আপনার ঘুমের সাইকেলটা কমপ্লিট নাও হতে পারে। টিভি স্ক্রিন টাইম আপনাকে কমাতে হবে, বা মোবাইল ঘাটছেন আপনি অনেকক্ষণ, বা কম্পিউটার ল্যাপটপে আপনি গেম খেলছেন, হঠাৎ করে মনে হলো না ঘুমের সময় হয়েছে, এখন আমি ঘুমাতে যাব, তখনও কিন্তু আপনার ঘুমটা দেখবেন ঠিকভাবে আসছে না। নিজেকে যদি সত্যি সত্যি একটু সুস্থ স্বাভাবিক করে তুলে তুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, কারণ আয়ুর্বেদিকই একমাত্র পারে আপনাকে সম্পূর্ণ শারীরিকভাবে সুস্থ করে তুলতে। আমরা আলোচনায় আসবো, তার আগে একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মেদিনীপুর থেকে চন্দন দেব বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবেন। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন। হ্যাঁ ম্যাম। আপনার বয়সটা একটু বলবেন। 32। আচ্ছা, এবার বলুন কি শারীরিক সমস্যা আপনার? শারীরিক সমস্যা বলতে আমার যা খেলে অ্যাসিডিটিটা প্রচুর হয়ে যায়। অ্যাসিডিটির সমস্যা রয়েছে, এর আগে কি ডক্টর দেখিয়েছেন?
না, দেখাইনি। দেখাননি, এখন চাইছেন আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করবেন। হ্যাঁ হ্যাঁ। একদম, শুনুন ম্যাম বলছি। আপনার রাত্রিবেলায় শুধু অ্যাসিডিটির সমস্যা হয়? বেশিরভাগ রাত্রিতেই হয়। রাত্রেবেলা বেশিরভাগ। আচ্ছা, তাতে কি আপনার গলা বুক জ্বালা করে, না আপনার গলার কাছে কিছু আটকে আছে এরকম মনে হয়? না, বুকটা বেশি জ্বালা করে। আচ্ছা, প্রথমত আপনাকে বলবো যে আপনি প্রত্যেক দিন, দিনের বেলাও রাত্রিবেলাও, মানে আফটার লাঞ্চ আর আফটার ডিনার 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল, তার মধ্যে একটুখানি বিট নুন, এইটা আপনি দিয়ে খাবেন। খাবার পর তো আপনি জল খানই, তো সেটা আপনি ঈষদুষ্ণ গরম জলে একটু বিট নুন দিয়ে আপনি খাবেন। আপনার এই যে ইনডাইজেশনের যে সমস্যা হচ্ছে, যে অম্বল হয়ে যাচ্ছে, আপনার অ্যাসিডিটি হচ্ছে, সেটা আপনার অনেকটা কম হবে। খাবারটা খাওয়ার সময় চিবিয়ে খাবার খাবেন, খুব অনেকটা রাত করে খাবার খাবেন না, চেষ্টা করুন 8টা থেকে 9টার মধ্যে আপনার ডিনারটাকে কমপ্লিট করে নেওয়ার। আর খাওয়ার একদম সাথে সাথেই শুতে চলে যাবেন না, অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা পর আপনি শুতে যান, ততক্ষণে আপনার খাবারটা হজমও ঠিকঠাক হবে, তাহলে আপনার এই অ্যাসিডিটির সমস্যাটা কিন্তু আসবে না। পেটটাকে একটু ঠান্ডা রাখতে হবে, তার জন্য আপনি একটু ডাবের জল খেতে পারেন, বা আখের রস খেতে পারেন, টক দই দিয়ে ঘোল তৈরি করে আপনি খেতে পারেন। আর যেটা আপনাকে বললাম যে দুপুরে আর রাতে আফটার লাঞ্চ আর আফটার ডিনার 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল, তাতে একটু বিট নুন, এইটা আপনি খাওয়া শুরু করুন। আজকে থেকেই শুরু করুন, আজকে রাতে যে খাবেন তারপরেই আপনি এটা খাওয়া শুরু করুন, দেখবেন অনেকটা আপনি আরাম পাবেন তার থেকে। অনেক ধন্যবাদ ম্যাম। আমরা যে ফোনটা এক্ষুনি পেলাম যে অ্যাসিডিটির প্রবলেম, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শীতকালেই অনেকেই বলছেন যে অ্যাসিডিটির প্রবলেমটা হচ্ছে, মানে এটা কি শীতকাল বলেই বেশি জিনিসটা দেখা দিচ্ছে, নাকি মানে যে কোনো সিজনে এটা বেশি হতে পারে মানুষের মধ্যে? যে কোনো সিজনেই আপনার হতে পারে। শীতকালে কেন এই সমস্যাটা আপনার দেখা দিচ্ছে বা বাড়াবাড়ি হচ্ছে, কারণ শীতকালে আমাদের খাওয়া দাওয়ার ক্যাপাসিটি বেড়ে যায়, অনেক ধরনের খাওয়া দাওয়ার তখন মেলা থাকে, ইনভিটেশন থাকে, পিকনিক থাকে, অনেক উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়ে যায়, ক্যাপাসিটি বেড়ে যায় তখন আমাদের খাওয়া দাওয়া, তার জন্য এই ইনডাইজেশনের প্রবলেমগুলো একটু বেশি দেখা দেয় শীতকালে। ম্যাম আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ রাত্রি বলছিলাম। কোথা থেকে বলছেন? আমার মায়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, মায়ের সম্বন্ধে জানবেন। কোথা থেকে কথা বলছেন? একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, আমার মায়ের বয়স হচ্ছে 53। আচ্ছা 53, হ্যাঁ বলুন, এবার কি শারীরিক সমস্যা? হালকা হয়ে যাচ্ছে, ফাস্টিংটা 6, এটা কি নর্মাল? আমি জানতে চাইছিলাম। ফাস্টিং ওনার 106, হ্যাঁ ফাস্টিংটা 106, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সুগারের কোনো মেডিসিন নিচ্ছেন উনি? না না ম্যাম, আমাকে ডাক্তার পান, এটা জানতে চাইছিলাম। না না, ওনার যদি সুগারের কোনো মেডিসিন না চলে, আর যদি ওনার ফাস্টিং 106 রয়েছে, ওনার বয়সটা একটু বলবেন? 53। তাহলে একদম সুগার ওনার ঠিক আছে, কোনো মেডিকেশনের এখানে প্রয়োজন নেই। তবে যেটুকু আমি আপনাকে বলবো যে ওনার জন্য ভালো হতে পারে, সেটা হচ্ছে মিষ্টি বা চিনি ওনাকে একদমই দেবেন না। মাটির নিচে সবজিটা ওনাকে একটু অ্যাভয়েড করবেন দেওয়াটা, একদমই খাবেন আমি বলবো না, কিন্তু একটু অ্যাভয়েড করবেন। আর ভাত যদি উনি খায়, সেটা উনি দুপুরবেলা ভাত খাবে, আর বাকি সময়টা ওনাকে রুটি, ওটস, ডালিয়া এগুলো দিন। একটু ডায়েটের মধ্যে ওনার চেঞ্জ করুন, যদিও বা কোনো ওনার একটু বর্ডার লাইন হচ্ছে সুগারটা, কিন্তু মেডিসিনের দরকার হবে না, সেই বর্ডার লাইনের সুগারটা জায়গায় চলে আসবে। একটু ডায়েটটাকে ঠিক করে দিন শুধু ওনার, আর কিছু আপনাকে করতে হবে না। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন যে কোনো রকমের কোয়ারিজের জন্যই। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আয়ুর্বেদই একমাত্র পারে আপনাকে কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ করে তুলতে, কারণ অত্যন্ত জড়িবুটিক পদ্ধতিতে এবং অত্যন্ত পুরনো একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনার যে কোনো রকম শারীরিক সমস্যারই পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবেই কিন্তু আপনাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার যারা অঙ্গীকার রাখেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। কেন এই মুহূর্তে আয়ুর্বেদিকই পারে আপনাকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে, এবং আপনি যদি চাইছেন যে সুস্থ স্বাভাবিক জীবন আগামী দিনেও জীবনযাপন করবেন এবং বিনা মেডিসিনেই করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। তাছাড়াও কিন্তু আপনারা এই মুহূর্তে হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউনে, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগরে, বেলুর, শিবপুরে এবং দক্ষিণ 24 পরগনাতে কিন্তু পেয়ে যাচ্ছেন আমতলাতে। আপনাদের যে কোনো নিকটবর্তী একটা ক্লিনিক আপনারা বেছে নিয়ে কিন্তু অবশ্যই পৌঁছে যেতে পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। ম্যাম আমরা কিন্তু একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানে, তো যাওয়ার আগে দর্শকদের যদি আপনি কিছু বলতে চান। নতুন বছর আসতে চলেছে আর একটি মাত্র দিন,
বছর সবার খুব ভালো কাটুক, যা হয়ে গেছে সেগুলো ভুলে যান, যা রোগ রয়ে গেছে সেগুলো যাতে নেক্সট ইয়ার আর না চলে আসে আপনার সাথে সাথে, সেদিকে একটু খেয়াল রাখবেন, নিজের যত্ন নিন, একটু সময় মতো একটু খাওয়া দাওয়াটা করতে হবে, খালি পেটে থাকা একদমই চলবে না, এক্সারসাইজ প্রত্যেককে করতে হবে, প্রত্যেক দিন বেশি নয়, আধা ঘন্টা সময় নিজের জন্য বার করুন, তারপর বাকি 23 ঘন্টা আপনার অন্যান্য কাজকর্ম সবকিছুর জন্য থাকবে, আপনি আধা ঘন্টা সময় নিজের জন্য বার করবেন, একটু এক্সারসাইজ করা, খাওয়া দাওয়া ঠিকভাবে করা, সেটাই করে চলুন। রোগ আপনার শরীরে যাতে বাসা না বাঁধতে পারে সেদিকে একটু খেয়াল রাখতে হবে প্রত্যেক। ম্যাম, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আপনাদের সকলের সঙ্গে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। শুভরাত্রি।